সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স সেভ লাইফ। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে কার্য শক্তি ক্ষমতা, এই চ্যাপ্টারটা। তো আগের দিনে তো আমরা ঘর্ষণের প্রবলেমগুলো করিয়েছিলাম, ওখানটা শেষ হয়ে গেছে। তো আজকে স্টার্ট করছি কার্যক্ষমতা শক্তি। তো কার্যক্ষমতা শক্তি ব্যাপারটা কি? কার্য, যেটা আমরা কাজ করি সেটাকে আমরা বলছি ওয়ার্ক বা ওয়ার্ক ডান। ক্ষমতা, সেটাকে বলি পাওয়ার। এবং শক্তি, সেটাকে বলি এনার্জি। এগুলো হচ্ছে ইংলিশ টার্মগুলো। তবে কার্য কাকে বলে? কার্য কাকে বলে না, কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি, একটা বস্তুর উপর আমরা বল প্রয়োগ করে যদি বস্তুটা সরণ হয়, মানে বস্তুটা কোনো দূরত্ব অতিক্রম করছে, তার সরণ হচ্ছে, ডিসপ্লেসমেন্ট আছে, তাহলে আমরা বলবো যে বলটা কার্য করেছে বা বলের দ্বারা কার্য হয়েছে। ঠিক আছে, তাহলে কার্যটাকে কিভাবে লিখি? ডব্লিউ ইজ ইকাল টু এফ ইন্টু এস। এইভাবে লেখা হয়, এফ ইন্টু এস। আচ্ছা, এখানে বলছে বলের একক, দেখো বলের সিজিএস একক আর্গ। আর্গ মানে কি? দেখো এখানে এফ ইন্টু এস মানে বলের একক আর সরণের একক। কারণ আর্গ মানে বলের একক ডাইন, আর সরণের এসআই একক হচ্ছে সেন্টিমিটার। তার মানে ডাইন সেন্টিমিটার, সেটাকেই আমরা এক কথায় বলি আর্গ। তার মানে জুল কাকে বলি না, বলের একক হচ্ছে 1 নিউটন বা নিউটন, আর আরেকটা হচ্ছে যে সরণের হচ্ছে মিটার। তার মানে যেটাই নিউটন মিটার সেটাই জুল, যে দিয়ে লেখা হয়। আর এটা হচ্ছে ফুট পাউন্ডাল। ফুট পাউন্ডালটা কি না, পাউন্ডালটা হচ্ছে বলের একক এবং ফুটটা হচ্ছে সরণের একক। তাহলে এটা এফপিএস পদ্ধতিতে হয়ে গেল ফুট পাউন্ডাল। এটাকে লেখা হয় ফিট পাউন্ডাল। ওকে, নেক্সট দেখো, আমাদেরকে রিলেশানটা বার করতে হবে, মানে সিজিএস এবং এসআই এর রিলেশান। তার মানে 1 জুল মানে আমরা কি দেখলাম, ফোর্সের জন্য 1 নিউটন ইন্টু সরণের জন্য 1 মিটার। ঠিক আছে, তার মানে 1 নিউটন দ্যাট ইজ ইকাল টু হচ্ছে 10⁵ ডাইন। এটা আমরা বল চ্যাপ্টারে করেছি, যেখানে বল পড়িয়েছিলাম নিউটনের গতিসূত্রতে। 1 নিউটন সমান 10⁵ ডাইন, এবং 1 মিটার মিন্স 100 সেন্টিমিটার। দ্যাট ইজ ইকাল টু 5, এখানে 5, এখানে দুটো শূন্য মানে 10⁵2। এটা হচ্ছে 10⁵2, 5 + 2 দ্যাট ইজ ইকাল টু 7, 10⁵7 ডাইন সেন্টিমিটার মিন্স আর্গ। ওকে, এবার ফুট পাউন্ডালটা যদি ধরি, দেখো ফুট পাউন্ডাল মিন্স 1 ফুট অ্যান্ড 1 পাউন্ডাল। ফুট মানে 1 ফুট মানে 30.48 সেন্টিমিটার, 1 পাউন্ডাল মানে এই ভ্যালুটা 1325.728 ডাইন। তার মানে ডাইন সেন্টিমিটারের আর্গ হবে। তার মানে 1 ফুট পাউন্ডাল মিন্স 4.21 ইন্টু 10⁵ আর্গ। ওকে, নেক্সট এখানে অভিকর্ষীয় এককটা দেখো। অভিকর্ষীয় একক কী বলি না, গ্রাম সেন্টিমিটার। ঠিক আছে, মিন্স 980 আর্গ। এই গ্রাম সেন্টিমিটারটা কি? কোনো গ্রাম সেন্টিমিটার মানে অ্যাকচুয়ালি এটা গ্রাম ওয়েট পড়েছো তোমরা, বলের অভিকর্ষী একক ইন্টু সেন্টিমিটার। এটা গ্রাম ওয়েটকে যদি আমরা ফোর্স করি তাহলে কি হবে, মানে ফোর্সের ইউনিটে আনি, তার মানে সিজিএস এককে 980 মানে জি দিয়ে গুণ হয়ে যাচ্ছে। তার মানে এটা 980 ডাইন সেন্টিমিটার, তার মানে 980 আর্গ। এটা যদি এসআই হয় তাহলে কি হবে, এসআই হলে 980 বদলে 9.8 দিয়ে মাল্টিপ্লাই করবো। তার মানে 1 কেজি ওয়েট ইন্টু মিটার। কেজি মিটার মানে কি, 1 কেজি ওয়েট ইন্টু 1 মিটার। 1 কেজি ওয়েট থেকে আমরা যদি এটাকে ফোর্সে নিয়ে যেতে চাই নিউটনে, তাহলে আমাদের করতে হবে 9.8 নিউটন ইন্টু 1 মিটার। নিউটন ইন্টু মিটার, এটা মানে হচ্ছে জুল, 9.8 জুল। দেখো এখানে আছে। তার মানে ফুট পাউন্ড মানে কি, 32 ফুট পাউন্ডাল। 32 হচ্ছে যে জি এর ভ্যালু এফপিএস পদ্ধতিতে অভিকর্ষীয় ত্বরণ এটা। আচ্ছা, কার্য, কার্য দেখো কীরকম হয়, বলছে বস্তু সংস্থার উপর কার্য বা ওয়ার্ক ডান অন এ সিস্টেম অফ বডি। ধরো আমরা ধরছি এখানে যে একটা বডি আছে, একটা বডিকে ফোর্স দিচ্ছি, তার সরণ এত দূর হয়েছে। এবারে বডিটা যদি অনেকগুলো বডির সমস্যা হয়, মানে সমষ্টি হয়, তাহলে তাকে আমরা বস্তু সংস্থা বলবো, মানে অনেকগুলো বস্তুর সমষ্টি। তো তার উপর যদি আমরা ফোর্স দিই তাহলে তার কৃতকার্য কীরকম হবে, তার কৃতকার্যকে আমরা কীভাবে এক্সপ্রেস করব। ঠিক আছে, তাহলে তার কৃতকার্যকে কীভাবে এক্সপ্রেস করতে পারি, ধরো একটা ব্লক এইভাবে আছে, এর উপর একটা ব্লক ছিল, দুটো ব্লক। তার মানে বস্তুটাকে যদি আমি একটা বল প্রয়োগ করার ফলে, এটা স্থির মানের বল অবশ্যই, এখানে স্থির মানের বল বলছি, কারণ এফটা হচ্ছে কনস্ট্যান্ট, এফটা কনস্ট্যান্ট ধ্রুবক,
তার মানে এখান থেকে বল প্রয়োগ করে বস্তুটা কি হয়েছে দেখো, এই জায়গায় চলে এসছে, এই বস্তুটা মানে চেঞ্জ করেছে। বাট বলের প্রয়োগ বিন্দু আমি যদি ধরি এই জায়গায় বলের প্রয়োগ বিন্দু এই ডটে, তার মানে বলের প্রয়োগ বিন্দুর সরণ কতটা হয়েছে, এই ডট পর্যন্ত। তার মানে এখান থেকে এইটা, তার মানে এভাবেও আমরা কার্যের সংজ্ঞা দিতে পারি যে যে কোনো বলের মান বা স্থির মানের বলের মান এবং বলের প্রয়োগ বিন্দুর সরণের গুণফলকে আমরা কার্য বা কৃতকার্য বলতে পারি। নেক্সট যেটা বলেছে দেখো, এবার এই ব্যাপারটা কি দেখো, কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে সবসময় কি তার সরণ বলের অভিমুখেই হবে? সেটা তো না হতে পারে। বলের একদিকে অভিমুখ, সরণের অভিমুখ একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, এটাও তো হতে পারে। মানে দেখো এই রকম ব্যাপারটা, আমি এই বস্তুটার উপর আমি এই দিকে বল প্রয়োগ করেছি বস্তুটা, তার মানে হরাইজেন্টালের সঙ্গে আমরা থিটা কোণে বলটা প্রয়োগ করেছি, এটা হচ্ছে এফ। বস্তুটার সরণ সাপোজ এই দিকে হয়ে গেছে, এই দিকে, তার মানে বলটা এই দিক থেকে প্রয়োগ করেছি, সরণটা এই জায়গায়। তার মানে এইটা যদি এস হয় তাহলে আমরা কি বলবো, ওয়ার্ক ডানটা কত, ডব্লিউ ইজ ইক্যাল টু এফের এই দিকে প্রজেকশান কত, প্রজেকশান, এই প্রজেকশান কত, যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা, দ্যাট মিন্স এটা এফ কস থিটা, নিচটা এই নিচটা এটা এফ কস থিটা। তাহলে এফ কস থিটা এই অভিমুখে ফোর্স হচ্ছে এফ কস থিটা, আমরা একটা অভিমুখে নেব, এফ কস থিটা হচ্ছে এই অভিমুখে এফ কস থিটা ইন্টু এস। তার মানে এফ এস কস থিটা মিন্স এফ ভেক্টর ডট এস ভেক্টর দ্যাট ইজ ইকাল টু ডব্লু। তার মানেটা কি, ডব্লু হচ্ছে একটা স্কেলার রাশি যেটা দুটো ভেক্টর, ভেক্টর সাইন দিয়ে ডট দিয়েছি মানে সেটা স্কেলার বোঝাবে, এবং ভেক্টর সাইন দিয়ে যদি মাঝখানে ক্রস টানি সেটা ক্রস বোঝাবে। মাথায় ভেক্টর সাইন যদি না থাকে তাহলে ডটেরও মিন যা আর ক্রসেরও মিন, দুটাই মাল্টিপ্লিকেশান বোঝাবে। কিন্তু যখন ভেক্টর সাইন আছে কোয়ান্টিটির ওপর তখন সেটা ডট মানে ডট প্রোডাক্ট, ক্রস মানে ক্রস প্রোডাক্ট। ওকে, নেক্সট যেটা আছে দেখো, বল সংস্থা দ্বারা কৃতকার্য, মানে একটা বস্তুর ওপর বিভিন্ন বল ক্রিয়া করছে। সাপোজ এটা F1, এটা F2, একের বেশি বা দুই বা ততোধিক বল ক্রিয়া করছে, এদিকে হয়তো F3। তাহলে তার ক্ষেত্রে ওয়ার্ক ডানটা কীরকম হবে? এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই এ সিস্টেম অফ ফোর্স, মানে কিছু সমমানের বল কোনো বস্তুর উপর প্রয়োগ হচ্ছে, বিভিন্ন মানের বল। সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা হয় ডাব্লিউ ইজ ইক্যাল টু F1 প্লাস F2 প্লাস F3 প্লাস যতগুলো আছে ডট 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 মানে যতগুলো আছে, দ্যাট ইজ ইক্যাল টু এফ ডট এস। মানে বস্তুটার যদি সব বলগুলোর ক্রিয়ায় বস্তুটার সরণ যদি এস হয়, F1 F2 F3 সমস্ত বলের ক্রিয়ায় বস্তুর সরণ যদি এস হয়, এবং সমস্ত ফোর্সের লব্ধি, মানে এফ হচ্ছে সমস্ত ফোর্সের লব্ধি, F1 প্লাস F2 প্লাস F3, মানে এটা হচ্ছে বীজগাণিতিক যোগফল। ফোর্স যেহেতু ভেক্টর রাশি তার মানে এদের বীজগাণিতিক যোগফলগুলো আমরা নেব। যদি এরকম হয় F2 উল্টো দিকে আছে F4 সেম মানের বল, তাহলে মাইনাস F4 হয়ে যাবে। তার মানে আমরা ভেক্টর যোগ করব, ঠিক আছে, ফোর্স হচ্ছে ভেক্টর রাশি, তার ভেক্টর যোগ দিয়ে এই লব্ধিটা পেয়েছি। কারণ সমস্ত ফোর্সের লব্ধি হচ্ছে এফ, দেন এফ ডট এস। এটা হয়ে গেল বল সংস্থা, মানে একাধিক বল যদি কোনো বস্তুর উপর ক্রিয়া করে তার যে কৃতকার্য সেটা হলো এটা। সো বন্ধুরা এখানে দেখো কার্য কিন্তু একটি স্কেলার রাশি। কেন বলো তো, ধরো এফ হচ্ছে ফোর্স বা বল, এস হচ্ছে সরণ, এই দুটো ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ করলে একটা স্কেলার রাশিই তো হবে। মানে কৃতকার্য একটি স্কেলার রাশি যার মান আছে কিন্তু দিক নেই, মান আছে কিন্তু দিক নেই। এটা হয়ে গেল কৃতকার্য একটি স্কেলার রাশি। কার্যকে মেনলি দুভাগে ভাগ করা হচ্ছে দেখো, এক হচ্ছে বলের বিরুদ্ধে কার্য, যেটাকে আমরা বলি পজিটিভ ওয়ার্ক বা ধনাত্মক কৃতকার্য। আর একটা হয় সেটা হচ্ছে বলের দ্বারা কার্য, সেটাকে বলি আমরা নেগেটিভ ওয়ার্ক বা ঋণাত্মক কৃতকার্য। আচ্ছা, ফার্স্ট আমি ধনাত্মক কৃতকার্যটার উদাহরণটা দিচ্ছি। ধরো তুমি একটা বস্তুকে ভূপৃষ্ঠে ছিল, তুমি ভূপৃষ্ঠ থেকে তোমার বাড়ির ছাদে নিয়ে গেছো। তার মানে তুমি কি করেছো, একটা বহিস্থ এজেন্ট দরকার বলের বিরুদ্ধে কার্য করতে, মানে যেটা তুমি রোলটা প্লে করছো। তুমি বস্তুটাকে হাতে করে নিয়ে বা কোনোভাবে ছাদে পৌঁছে দিচ্ছ। তাহলে তুমি কি করলে, বলের বিরুদ্ধে কৃতকার্য করলে। কোন বলের বিরুদ্ধে কৃতকার্য করলে না, নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তুমি সেই বলের বিরুদ্ধে কাজ করলে। তার মানে তোমার কাজটা হলো গ্র্যাভিটেশনাল বলের বিরুদ্ধে, তার মানে তোমার কাজটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক ডান, তার মানে তুমি ধনাত্মক কৃতকার্য করেছো। বা
এরকম ধরো স্থির বা সমবেগে চলমান একটা বস্তু আছে, তার উপর তুমি একটা ফোর্স দিলে, বস্তুটা ত্বরণ লাভ করতে পারে, হলো। এবার এই ত্বরণটা কার বিপরীত দিকে যাচ্ছে, মানে ঘর্ষণ বল তো পেছনের দিকে, বস্তুটা যদি সামনের দিকে ত্বরণ পায় তাহলে ঘর্ষণের বিরুদ্ধে কাজ করছে, তার মানে এই কাজটা হলো পজিটিভ ওয়ার্ক ডান। বোঝা গেল? নেগেটিভ ওয়ার্ক ডানটা কীরকম? নেগেটিভ ওয়ার্ক ডানের জন্য কোনো বহিস্থ এজেন্টের সাহায্যের প্রয়োজন হয় না, ঠিক আছে? যেমন ধরো বলের দ্বারা কার্যটাকে আমরা নেগেটিভ ওয়ার্ক ডান বলি, সেটা কীরকম? ধরো তুমি কী করছো, বাড়ির ছাদে চলে গেছো এবং সেখান থেকে একটা পাথরের টুকরোকে ফেলে দিলে, তাহলে বাড়ির ছাদে চলে গেছো, সেখান থেকে একটা পাথরের টুকরোকে ফেলে দিচ্ছ, ফেলে দেওয়ার ফলে কী হচ্ছে, ওর উপরে এক্সটার্নাল ফোর্স নেই, গ্র্যাভিটেশন ছাড়া, তাই তো? তার মানে এই বস্তুর যে গতি তার জন্য গ্র্যাভিটেশনই দায়ী, অন্য এক্সটার্নাল ফোর্স নেই। তাহলে আমরা এখানে বলতে পারি বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্যটা হচ্ছে ঋণাত্মক কৃতকার্য, যেহেতু বহিস্থ এজেন্ট অনুপস্থিত এখানে, ঋণাত্মক। বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য হচ্ছে ঋণাত্মক কৃতকার্য, ঠিক আছে? নেক্সট ধরতে পারো, তার মানে বহিস্থ এজেন্ট বস্তুটাকে নামানোর জন্য ঋণাত্মক কৃতকার্য করছে, ঘুরিয়ে এটা বলতে পারি। ধরা কোনো একটা বস্তুকে আমি ওপরের দিকে ছুঁড়ে দিচ্ছি, তার মানে এই বস্তুটাকে আমি ওপরের দিকে ছুঁড়ে দিলাম, তারপর নিচের দিকে জি, ওপরের দিকে আমি বস্তুটাকে অ্যাক্সিলারেট করছি, তাই তো? তার মানে আমি যে বহিস্থ এজেন্ট বস্তুর উপরে কী করছে, আমরা গ্র্যাভিটেশনের বিপরীতে কাজ করছে ফোর্সটা, তাই তো? গ্র্যাভিটেশনের উল্টো দিকে বস্তুটাকে গতিশীল করছি, সেই জন্য এইটা হলো বলের বিরুদ্ধে কার্য বা ধনাত্মক কার্য। এবং অভিকর্ষ কী করছে, উল্টো দিকে অভিকর্ষ কিন্তু ঋণাত্মক কাজ করছে, নেগেটিভ, ঋণাত্মক ওয়ার্ক ডান করছে, ঠিক আছে? এবার বস্তুটা যখন নিচে নামছে, সাপোজ দেখো নিচে নামছে, সেখানে কোনো ফোর্স নেই, কারণ বস্তুটা একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠবে, স্থির হবে, আবার অটোমেটিক অভিকর্ষের জন্য নিচের দিকে নেমে আসবে। তার মানে সেক্ষেত্রে দেখো বস্তুটার উপর কোনো এক্সটার্নাল ফোর্স নেই নামার কেসটাতে, তার মানে জি এর দিকে নামছে বস্তুটা, তার মানে বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য নেগেটিভ এবং গ্র্যাভিটেশন দ্বারা কৃতকার্য হচ্ছে পজিটিভ। বোঝা গেল? একটা নেগেটিভ হলে অন্যটা পজিটিভ। তারপরে দেখো বস্তুটা যখন নামছে তখন বহিস্থ এজেন্ট অনুপস্থিত, সেই জন্য বহিস্থ এজেন্ট কী করছে, আমরা ধরে নিচ্ছি বহিস্থ এজেন্ট বল দ্বারা কৃতকার্য করছে, সেটা হচ্ছে নেগেটিভ, এবং গ্র্যাভিটেশন সে বলের বিরুদ্ধে কাজ করছে, সেটা হলো পজিটিভ। এই দুভাবে আমরা একটা ঘটনাকে বর্ণনা করতে পারি, ঠিক আছে? বহিস্থ এজেন্ট যখন বস্তুটাকে উপরের দিকে তুলছে তখন গ্র্যাভিটেশনের বিপরীতে যাচ্ছে, সেই জন্য সেটাকে আমরা বলি ধনাত্মক কৃতকার্য বহিস্থ এজেন্ট দ্বারা, এবং সেই ক্ষেত্রেই অভিকর্ষ বলের ক্ষেত্রে যদি ধরি, অভিকর্ষ বলের ক্ষেত্রে ঋণাত্মক কৃতকার্য। এবং বস্তুটা যখন নিচের দিকে নামছে বহিস্থ এজেন্ট অনুপস্থিত, সেই জন্য বহিস্থ এজেন্ট দ্বারা কৃতকার্য হচ্ছে ঋণাত্মক কৃতকার্য, এবং গ্র্যাভিটেশন ফোর্স বা অভিকর্ষ দ্বারা কৃতকার্য হচ্ছে পজিটিভ কৃতকার্য। ইটস ক্লিয়ার? কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে বন্ধুরা, হ্যাঁ? চলো ফলো করতে থাকো। নেক্সট যেটা বলেছে দেখো, কার্যহীন বল কি? কার্যহীন বল নো ওয়ার্ক ফোর্স। তার মানে দেখো আমরা ফোর্স কি দেখেছি, আমরা একটু আগেও দেখেছি ডব্লিউ ইজিক্যাল টু এফ এস কস থিটা। তার মানে ফোর্সটা যেদিকে, এসটা যদি সেই দিকেই হয় তাহলে আমরা ডব্লিউ ইজিক্যাল টু এফ এস লিখতে পারি। কিন্তু এরকম কন্ডিশান যদি আসে এফ এই দিকে, তার সঙ্গে যে সরণ সেটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল করে আছে, তখন কি হয় দেখো, বলের অনুভূমিক উপাংশ এইটা হচ্ছে এফ কস থিটা, ঠিক আছে? এফ কস থিটা ইন্টু এস। আবার এটা এরকমও হতে পারে যে সাপোজ ধরো এক মিনিট, হ্যাঁ, বস্তুটার সরণ এইটা, বস্তুটার ফোর্স এই দিকে, তাহলে আমি করতে পারি এর প্রজেকশানটা এই দিকে কী হবে, এইটা যদি থিটা হয় এই দিকে হচ্ছে এফ কস থিটা, কী বলো? এদিকে হচ্ছে সরি, না এই দিকে হচ্ছে এক মিনিট, হ্যাঁ, এইটা যদি এস হয় তার যে উপাংশ সেটা এদিকে হচ্ছে এস কস থিটা। তার মানে সেক্ষেত্রে দেখো এস কস থিটা ইন্টু এফ এই দিকে, তার মানে টোটালটা হচ্ছে এফ এস কস থিটা। সেটা আমরা এসের দিকেই প্রজেকশান নিই এফের, বা এসের প্রজেকশান এফের দিকে নিই, একই ব্যাপার, ঠিক আছে? তো এফ ডট এস আসে, এফ এস কস থিটা মানে কস যেখানে আছে সেখানে হচ্ছে ডট প্রোডাক্ট। তার মানে এখানে আমি কি করছিলাম, কোনো একটা অ্যাঙ্গেলে কাজ করছিলাম, সেই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, মানে এস এবং এফ তাদের মধ্যে কোণ যদি
থিটাটা 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে এফ ইন্টু এস কস 90 ডিগ্রি। কস 90-র ভ্যালু তো 0, তার মানে ডব্লু হয়ে গেল 0, মানে ওয়ার্ক ডান শূন্য, মানে কোনো কাজ করছি না। উদাহরণটা কীরকম, ধরো কোনো এক ব্যক্তি হাতে সুটকেস নিয়ে সমান রাস্তার উপর দিয়ে হাঁটছে, রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে এক ব্যক্তি হাতে সুটকেস নিয়ে, ভালো কথা। তার মানে ব্যক্তির যে সরণ বা সুটকেসের যে সরণ, ব্যক্তির হাতে যে সুটকেসটা আছে সেটা সামনের দিকে, এবং অভিকর্ষ বল সবসময় উলম্বভাবে নিচের দিকে ক্রিয়া করছে, সে যতই আগাচ্ছে অভিলম্ব বল তার উলম্ব দিকে ক্রিয়া করছে, মানে 90 ডিগ্রি। তার মানে এখানে W=0, মানে ব্যক্তিটি কোনো কৃতকার্য করছে না, এটাকেই বলি আমরা কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স। সেম একটা উদাহরণ দেখো, কোনো একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, বৃত্তপথে ঘুরলে যে কোনো বিন্দুতে বস্তুর গতির অভিমুখ হয় তার স্পর্শক বরাবর, এটা তো জানি। এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে অবশ্যই, তাহলে তার স্পর্শক এই দিকে, এটা স্পর্শক এই দিকে, এবং অভিকেন্দ্র বল সবসময় কেন্দ্রের দিকে। অভিকেন্দ্র বলটা তোমাদের পড়ানো হচ্ছে বৃত্তীয় গতিতে, তোমরা নোটসটা অবশ্যই দেখবে, ঠিক আছে। তার মানে দেখো এই যে বস্তুর গতির অভিমুখ এবং এই যে অভিকেন্দ্র বল, তার অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, তার মানে এক্ষেত্রেও কিন্তু কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, তার মানে এটাকে আমরা বলি কার্যহীন বল। অভিকেন্দ্র বল হলো এটি কার্যহীন বলের উদাহরণ। এবং পৃথিবীর যে গতি, সূর্যের চারিদিকে পৃথিবীর যে গতি, সেটাও কিন্তু একটা কার্যহীন বলের উদাহরণ। পৃথিবীও কিন্তু কোনো কাজ করছে না এই সেন্সে, ঠিক আছে। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট কয়েকটা আমরা উদাহরণ লিখে নিয়েছি, কি না বল, সরণ, কার্য, তার উদাহরণ। দেখো বল আছে উপস্থিত, সরণ হচ্ছে, তার মানে সেটা কার্য হচ্ছে, মানে স্থানচ্যুতি ঘটছে কোনো একটা বস্তুর। নেক্সট বল আছে, সরণ হচ্ছে না, কখন বলো তো, যখন নদীতে সাঁতার কাটছি, ধরো আমরা নদীতে সাঁতার কাটছি, তার মানে যেদিকে স্রোত, আমরা ধরো এইদিকে স্রোত, তার উল্টো দিকে আমরা সাঁতার কাটছি, ফলে কি সাঁতার কাটছি বাট স্রোতটা উল্টো দিকে হওয়ার জন্য আমার কোনো সরণ হচ্ছে না, আমি এক জায়গাতেই স্থির আছি, মানে স্রোতের বিপরীতে আমি সাঁতার কাটছি, স্রোতের যা বেগ সেই বেগটাকে আমি প্রতিমিত করছি সাঁতার কাটা দিয়ে, তাহলে আমি এক জায়গায় স্থির থাকছি, হাত পা নাড়ছি শুধুমাত্র স্রোতটা আমাকে পেছনের দিকে যাতে না টেনে নিয়ে যায়, আমি সেই জন্য সামনের দিকে সাঁতার কাটছি স্রোতের বিপরীতে, যাতে করে আমি এক জায়গায় স্থির থাকতে পারি, সেটা একটা কার্য হতে পারে, সেটা হচ্ছে স্রোতের বিরুদ্ধে কার্য। দেখো এখানে বল আছে, সরণ হয়েছে বাট কোনো কার্য হচ্ছে না, সেটা হচ্ছে কার্যহীন বলের উদাহরণ। বল আছে, সরণ আছে, কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাওয়ার জন্য দুজনের মধ্যে, সেটা কার্যহীন বল। নেক্সট যেটা আছে দেখো, বল আছে, বল নেই, সরণ আছে। বল নেই, সরণ আছে, মানে দেখো হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুন, মানে তার উপরে কোনো বল আমরা কাজ করাচ্ছি না, তা অটোমেটিক সুতোটা আমরা যখনই ছেড়ে দেবো হাইড্রোজেন গ্যাস ভর্তি বেলুনের, ও ওপরের দিকে উঠতে থাকবে। ওর কারণটা একটা অন্য কারণ, সেটা হচ্ছে যেহেতু হাইড্রোজেন বায়ুর থেকে হালকা, সেই জন্য ও উপরের দিকে উঠে যায়। তার মানে কি দেখো এখানে বল কোনো দিচ্ছি না, সরণ আছে, কার্য আছে, কার্য করছে, সরণ আছে মানে কার্য হচ্ছে অভিকর্ষের বিরুদ্ধে কার্য করছে, ঠিক আছে, এটা অভিকর্ষের বিরুদ্ধে কার্য হয়ে যাচ্ছে, তারপরে হাইড্রোজেন গ্যাস ভর্তি। বন্ধুরা মেনলি আমাদের যে বল বা ফোর্স, সেটা দু রকমের হতে পারে, একটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট ফোর্স, এবং আরেকটা হচ্ছে পরিবর্তনশীল বল বা ভ্যারিয়েবল ফোর্স। দুটো কীরকম, মানে কনস্ট্যান্ট ফোর্স হচ্ছে টাইম যতই পাস করুক, ফোর্স এবং টাইমের যদি আমরা করি, গ্রাফ আঁকি, তাহলে কি টাইম যতই পাস হোক ফোর্সটা কিন্তু একই আছে। দেখো টাইম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড হলেও ফোর্সের ভ্যালুটা দেখো একই, এখানেও যা এখানেও তা। এবং পরিবর্তনশীল বল কীরকম, ধরো এইটা টাইম, এইটা এফ, এইভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে ভ্যালুটা। তার মানে কি দেখো, যখন টাইম এখানে 1 সেকেন্ড তখন এটা, আবার যখন 4 সেকেন্ড তখন আবার ডাউন, ঠিক আছে। তার মানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, এফের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এফের মডিউলাসটা চেঞ্জ হচ্ছে, হতে পারে। তার মানে দেখো আমরা এতক্ষণ যেটা পড়লাম, যে সমস্ত উদাহরণগুলো আমরা সেটা পড়লাম কনস্ট্যান্ট ফোর্স একটা বস্তুর উপর কাজ করছে, ঠিক আছে। কনস্ট্যান্ট ফোর্স একটা বস্তুর উপর কাজ করছে, তাহলে বস্তুটার সরলরেখা বরাবর সরণ হচ্ছে, তার আমরা W=Fs বা Fs cos θ এই ধরনের রিলেশানগুলো পেয়েছি। এবার যদি পরিবর্তনশীল বল বা ভ্যারিয়েবল ফোর্স দিই কোনো বস্তুর উপর, দেখো বস্তুর পথটা এরকম হয়ে যেতে পারে বক্রপথে, তখন আর সরলরেখায় যাবেই না কোনোভাবেই, বস্তুটাকে সরলরেখায় পাঠাতে পারবো না। সাপোজ এরকম একটা বক্রপথে গেছে, এবি বক্রপথে, সো এবি বক্রপথে, তাহলে তার ক্ষেত্রে আমরা কৃতকার্য কীভাবে ক্যালকুলেট করব। তার মানে আমরা এই যে বক্ররেখা, এটাকে ছোট ছোট অংশে ভাগ করে নেব। দেখো এরকম ছোট ছোট অংশে, দেখো এইটা সরল রেখা, এ দেখো সরল রেখা, এটা কিন্তু আমি যদি ছোট অংশে ভাগ করি পোর্শনটা কিন্তু সরল রেখা পাবো। তাহলে আমি ধরে নিলাম এটা ডিএস, এবং ওই ক্ষুদ্র জায়গার জন্য ওখানে আমি ধরছি এফ বল ক্রিয়া করছে,
এবং দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে কি করতে পারি, ডব্লু ইজ ইকুয়াল টু, তার মানে ক্ষুদ্র পোর্শনগুলোকে সব অ্যাড করব আমরা একটু একটু করে। তারপরে দেখো অ্যাড করেছি, ডিএস এর উপরে ইন্টিগ্রেশন দিয়েছি, মানে পুরো পাথটার উপরে ইন্টিগ্রেশন দিয়েছি, এ থেকে বি এফ এস কস থিটা। এখানে থিটাটাও চেঞ্জ হচ্ছে, এফটাও চেঞ্জ হচ্ছে। আমরা ধরছি কি না, একটা ক্ষুদ্র পোর্শনে বস্তুটার উপর যে ফোর্স, সেটা খুবই অল্প সময় ধরে কাজ করছে, ফলে ওই বলের মান ও অভিমুখ অল্প সময়ের জন্য একই আছে, আমরা এটা ধরে নিচ্ছি, বাট থাকে না। কিন্তু খুব ছোট যদি হয় তাহলে আমরা ধরতেই পারি যে একটা স্ট্রেট লাইনে যাচ্ছে এবং তখন ফোর্সটা কনস্ট্যান্ট আছে এবং তার দিকটাও কনস্ট্যান্ট আছে, মানে একই দিকে। তো সেই জন্য এফ এস কস থিটা ডিএস এর উপরে ইন্টিগ্রেশন লাগিয়েছি, কারণ আমাকে সব পাথগুলো জুড়তে হবে, ছোটো ছোটো পাথগুলো দিলে আমি টোটাল পাথে ইন্টিগ্রেশনটা পাবো। তো এটা, আচ্ছা, এটার হচ্ছে এফ এবং থিটা দুটোই পরিবর্তনশীল। নেক্সট যেটা বলেছে দেখো, একটা কার্ভ দিয়েছে, এটাকে আমরা বলি লেখচিত্র বল এবং সরণ লেখচিত্র, বল সরণ লেখচিত্র বা ফোর্স ডিসপ্লেসমেন্ট কার্ভ। ফোর্স ডিসপ্লেসমেন্ট কার্ভ মানে যেটা পিএল সিএমএনটি, ঠিক আছে, তো যেটা কোনো বস্তুর সরণ এবং বলকে নির্দেশ করে। ঠিক আছে, ধরো ফার্স্ট আমরা একটা কনস্ট্যান্ট ফোর্স বা ধ্রুবক বল প্রয়োগ করেছি, কনস্ট্যান্ট। তারপর সেইটা কোনটা দেখো, একটা বস্তু সরণ হয়ে যাচ্ছে, তার সাথে দেখো ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট। এটা একটা কনস্ট্যান্ট ফোর্স, তাই তো, এটা কনস্ট্যান্ট ফোর্স। বস্তুর সরণের সাথে দেখো ফোর্সটা একই আছে, মানে একটা নির্দিষ্ট মানের বল নির্দিষ্ট দিকে ক্রিয়া করছে। বস্তুটার সরণ একটা নির্দিষ্ট দিকে হচ্ছে, তার মানে সরণটা যদি S0 হয়, কনস্ট্যান্ট ফোর্সটা যদি F0 হয়, তাহলে আমাদের ওয়ার্ক ডান কৃতকার্য কী হবে, F0 ইন্টু S0। ওকে, ধরো বস্তুটা একটা পরিবর্তনশীল বল কাজ করছে, তার ফলে বস্তুটা এ থেকে সি পজিশানে এসেছে, তার মানে তার ক্ষেত্রে কৃতকার্য কত হবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। বা এ থেকে বস্তুটা ডিতে এসেছে, তার ক্ষেত্রে কৃতকার্যটা কত হবে। দেখো এ থেকে যখন সিতে যাচ্ছে তার কৃতকার্য হবে বল এবং সরণ যে লেখচিত্র তার মধ্যেকার ক্ষেত্রফল, মানে কোনটা, দেখো এই যে ক্ষেত্রফলটা আছে, এই যে এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা, এইটা হয়ে গেল এসি পথের জন্য ওয়ার্ক ডান। বল সরণ লেখচিত্রের, বল সরণ লেখচিত্রের মধ্যবর্তী ক্ষেত্রফল, সেটাই হয়ে গেল ওয়ার্ক ডান। এবং যদি আমি এসি না বলে এখন এডি পথের জন্য বলি, এডি, তার মানে এটা কতটা হয়ে গেল, এসি পথের জন্য দেখো এ সি পি ও এই ক্ষেত্রফলটা। এবং আমি যদি বলি এ ডি পাথটার জন্য, তার মানে সেইটা কোনটা, এই পাথটার জন্য মানে কোনটা, শুধু এই পোর্শনটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে কৃতকার্য। তার মানে সেটা হলো বল সরণ লেখচিত্রের মধ্যবর্তী সরণ, কোনটা না, সেটা হচ্ছে এ ডি পি ও। তার মানে কৃতকার্যকে আমরা এইভাবেও ডেসক্রাইব করতে পারি, কৃতকার্য মানে বল সরণ লেখচিত্রের যে নিম্নস্থ ক্ষেত্রফল, মানে এইটা যদি আমার বল সরণ লেখচিত্র হয় তার নিম্নস্থ ক্ষেত্রফল এইগুলো, এবং আমার যদি বল সরণ লেখচিত্র যদি এইটা হয় তার মানে তার নিম্নস্থ ক্ষেত্রফল হচ্ছে এইটুকু পোর্শন। ওকে, নেক্সট যেটা আছে দেখো, সেটা হচ্ছে তোমাদের পাওয়ার সম্ভবত বা ক্ষমতা। ক্ষমতা কাকে বলছি, আমরা ক্ষমতা নিয়ে অনেক সময় অনেক কথা বলে থাকি। ক্ষমতা মানে কি, কোনো বস্তু যদি ডব্লু ওয়ার্ক ডান করে টি সময়ে, ধরো টি সময় ধরে সে ডব্লু ওয়ার্ক ডান করেছে, তার মানে কোনো যন্ত্র বা সংস্থা কর্তৃক, তোমরা কিন্তু মুখস্থ করবে না, এগুলো এগুলো জাস্ট দেখে দেখে দেখা যায় সমস্ত কিছুই। দেখো কোনো যন্ত্র বা সংস্থা কর্তৃক টি সময়ে সম্পাদিত কার্য ডব্লু, তাহলে কোনো যন্ত্র বা সংস্থা কর্তৃক একক সময়ে সম্পাদিত কার্য ঐকিক নিয়মে, তারপর ডব্লু বাই টি, সেটাই হচ্ছে ক্ষমতা বা পাওয়ার। এটাকে আমরা পাওয়ার বলি। মানে তাহলে কী লিখবে, পাওয়ার বা ক্ষমতার সংজ্ঞা, কোনো যন্ত্র বা সংস্থা একক সময়ে যে কার্য সম্পাদিত করে তাকেই আমরা ক্ষমতা বলি, দেখে দেখে লেখা যাবে। তাহলে পি ইজ ইকাল টু ডব্লু বাই টি। ডব্লু মানে কি, আমরা করেছি ওয়ার্ক ডান এফ এস বাই টি, এস বাই টি মানে কি সরণ বাই সময়, মানে এফ ইন্টু ফোর্স ভি। ঠিক আছে, এটা হলো জেনারেল রিলেশন, এখান থেকে প্রবলেম থাকে। সিজিএস একক দেখো, সিজিএসে যেহেতু এটা কি কৃতকার্য বাই সময়ে, তার মানে কৃতকার্যের একক আর্ক, সময়ের একক সেকেন্ড, কৃতকার্যের একক এসে জুল সেকেন্ড, জুল পার সেকেন্ড, এটাকে আমরা ওয়াট বলি। আমরা বলি না বিভিন্ন যন্ত্রের ক্ষমতাকে ওয়াট দিয়ে লিখি, সেটা মানেই জুল সেকেন্ড।
জুল পার সেকেন্ড, এটাকে আমরা ডব্লু বা ওয়াট হিসেবে লিখি। নেক্সট যেটা দেখো, ফোর্সের ইউনিট ফুট পাউন্ডাল পার সেকেন্ড, টি দিয়ে ভাগ করে দিয়েছি। অভিকর্ষী একক নিশ্চয়ই এর থাকবে। দেখো অভিকর্ষী একক মানে ওয়ার্ক ডানের অভিকর্ষী একক গ্রাম সেন্টিমিটার আগে করেছি, সেটাকে শুধু সেকেন্ড দিয়ে ভাগ করে দিচ্ছি। কেজি মিটারকে সেকেন্ড দিয়ে ভাগ করছি এবং ফুট পাউন্ডকে সেকেন্ড দিয়ে ভাগ করছি। ঠিক আছে, তাহলে আমরা অভিকর্ষী একক পেয়ে যাচ্ছি। কার না ক্ষমতার। কারণ তোমরা এগুলো দেখে দেখে লিখতে পারবে। এখান থেকে আমরা ক্ষমতার ডাইমেনশন ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, 1 ওয়াট কাকে বলে এই সংজ্ঞাগুলো দিতে পারি। এক মুখস্থ কিছু করবে না, মুখস্থ করলে কিন্তু সব গুলিয়ে যাবে, শুধু দেখে দেখে লিখবে। কি না কোনো যন্ত্র বা সংস্থা কর্তৃক টি সময়ে সম্পাদিত কার্য ডাব্লু। তাহলে কোনো যন্ত্র বা সংস্থা কর্তৃক 1 সেকেন্ডে বা একক সময়ে সম্পাদিত কার্য কি না ডাব্লু বাই টি, সেটাই পি। তার মানে সংজ্ঞাটা আমরা কি লিখব না কোনো যন্ত্র বা সংস্থা কর্তৃক একক সময়ে বা কোনো যন্ত্র বা সংস্থা একক সময়ে যে কার্য সম্পাদিত করে তাকে আমরা পাওয়ার বলি বা ক্ষমতা বলি। জাস্ট দেখে দেখে লেখা। ঠিক আছে, আশা করি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, কারণ তোমাদের ফিডব্যাকটা খুবই জরুরি। তোমরা অবশ্যই ফিডব্যাকটা দেবে, তোমাদের কোথায় কনসেপ্ট আটকাচ্ছে বা তোমরা কী ধরনের ভিডিও চাইছো বা কী ইমপ্রুভমেন্ট দরকার, তোমরা অবশ্যই জানাবে। তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হয়। তোমাদের ফিডব্যাক সবসময় গ্রহণযোগ্য। ঠিক আছে, দেখো বন্ধুরা, এখানে যেটা বলেছে আমরা দেখতে পেলাম পি ইজিক্যাল টু এফ ইন্টু ভি, মানে ফোর্স ইন্টু তার ভেলোসিটি। তার মানে কোনো যন্ত্র বা সংস্থা একক সময়ে যে কার্য সম্পাদিত করে তাকেই আমরা বলি ক্ষমতা। তার মানে এখানে ক্ষমতার এককটা আমরা আগে আলোচনা করলাম। ক্ষমতার একক আর্ক সেকেন্ড মানেটা কি, মানে কোনো একটা যন্ত্র 1 সেকেন্ডে 1 আর্ক কাজ করার ক্ষমতা রাখে। তার মানে কি, ধরো 1 সেকেন্ডে 1 আর্ক কাজ করার ক্ষমতাকে 1 আর্ক পার সেকেন্ড মানে 1 আর্ক পার সেকেন্ড বলা হয়। তেমনি 1 সেকেন্ডে 1 জুল কাজ করার ক্ষমতাকে আমরা 1 জুল পার সেকেন্ড বা ওয়াট বলবো। ওয়াট হচ্ছে ব্যবহারিক একক আমাদের ক্ষমতার। দেখবে বিভিন্ন বাল্ব, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, ইলেকট্রিক্যাল যে কোনো জিনিস তাতে লেখা থাকে তার ওয়াটেজটা কত। আমরা গিয়ে বলি ওয়াটেজ, দোকানে গিয়ে বাল্ব কিনলে বলি এই ওয়াটেজের আমার বাল্বটা লাগছে। নেক্সট হচ্ছে ফুট পাউন্ডাল পার সেকেন্ড। ফুট পাউন্ডাল পার সেকেন্ড এটা হচ্ছে এপিএস পদ্ধতিতে ক্ষমতার একক। তার মানে কি 1 সেকেন্ডে কি হচ্ছে না 1 ফিট পাউন্ডাল কাজ করার ক্ষমতাকে ফুট পাউন্ডাল পার সেকেন্ড বলছি। এবার নেক্সট এখানে দেখো কিছু অভিকর্ষী একক আছে, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, ফিট পাউন্ড পার সেকেন্ড, এই সমস্তগুলো। তো এগুলো আমরা কিভাবে ডিফাইন করছি, দেখো ফার্স্ট যেটা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, তার মানে কি 1 গ্রাম ভরসম্পন্ন কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে উলম্বভাবে মানে উপরের দিকে তুলছি, উলম্বভাবে 1 সেন্টিমিটার তুলতে, ঠিক আছে, যে ক্ষমতার প্রয়োজন হয় 1 সেকেন্ডে, তাকেই আমরা বলছি গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। তেমনি কেজি মিটার পার সেকেন্ড মানে কি 1 কেজি ভরের কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার তুলতে যে ক্ষমতা লাগে সেটাই হচ্ছে যে আমাদের ওইটা মানে কেজি মিটার পার সেকেন্ড। ফিট এলবি মানে কি, ধরো অভিকর্ষের বিরুদ্ধে 1 পাউন্ড ওজনের কোনো বস্তুকে 1 ফিট তুলতে 1 সেকেন্ডে যে আমরা বিরুদ্ধে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকেই আমরা 1 ফিট পাউন্ড পার সেকেন্ড বলি। ঠিক আছে, এটা গেল। এবার আরেকটা একক হচ্ছে অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার, যেটাকে আমরা হর্স পাওয়ার বলি। বিভিন্ন বস্তুর হর্স পাওয়ার বা এইচপি বলি এটাকে আমরা। ঠিক আছে, তার কোনো একটা যন্ত্রর তার যে কার্য করার ক্ষমতা, কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি। তো তার ক্ষমতাটাকে আমরা সবসময় অশ্ব ক্ষমতা দিয়ে ডিফাইন করি। ঠিক আছে, তবে এটা করবো, ইহার সঙ্গে ওয়াট কিলোওয়াটের সম্পর্ক অবশ্যই করব। তো ক্ষমতা দেখো, ক্ষমতা আমরা যে ডব্লিউ ইজিক্যাল টু এফ ভি লিখেছি, তার মানে হতে পারে এফটার দিকে বস্তুটার বেগটা না, মানে আগের মতোই ধরো এফ এই দিকে ভিটা এই দিকে, মানে তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে তখন হয়ে যাবে ডব্লিউ ইজিক্যাল টু এফ ভি কস থিটা, এটা হয়ে যাচ্ছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে দেখো কোনো একটা বস্তুর উপর এফ বল প্রয়োগ করছি, তাতে বস্তুটা সমবেগে যাচ্ছে কিন্তু কোনো ত্বরণ হচ্ছে না। বস্তুর উপর ফোর্স প্রয়োগ করলে ত্বরণ হওয়ার কথা, ত্বরণ হচ্ছে না। তার মানেটা কি, দেখো এই বস্তুটার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করছে, তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে আমাদেরকে কার্য করতে হচ্ছে। তার মানে দুটো সমান এবং বিপরীতমুখী বল, একটা সামনের দিকে এবং একটা পেছনের দিকে। ঠিক আছে, এইটা ওর উপর কাজ করছে, সেই জন্য বস্তুটির উপর ক্রিয়া করছে। সুতরাং বস্তুটিকে সমবেগে রাখার জন্য
কী করতে হচ্ছে না, এফ বলটিকে কী করছে, এফ বলটি ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছে, মানে সামনের দিকের বলটা পেছন দিকে যে ঘর্ষণ তার বিরুদ্ধে কাজ করছে। ঠিক আছে, তার মানে দেখো এটা তো আমাদের ডেফিনেশনের কনসেপ্টটা গেল। এবার যেটা আছে সেটা হচ্ছে ক্ষমতাটা কীরকম, মানে ক্ষমতাটা ধরো কেউ একজন 5 সেকেন্ডে 1000 জুল কাজ করছে, আবার তার মানে 1 সেকেন্ডে কত কাজ করছে, 1000/5, মানে আসছে কত, 200 জুল, সরি 200 জুল/সেকেন্ড, মানে ওয়াট। ওয়াট। আর কেউ একজন 10 সেকেন্ডে 1000 জুল কাজ করছে, তাহলে তারটা কত আসবে, 1000/10, তাহলে কত হচ্ছে 100 ওয়াট, তাই তো। তার মানে দেখো একই পরিমাণ দুজনেই কাজ করছে, এখানেও 1000 জুল, এখানেও 1000 জুল, বাট টাইম কম নিচ্ছে কে, প্রথমের জন, তার মানে তার ক্ষমতাটা দেখো বেশি। এটাই হচ্ছে ক্ষমতার পরিমাপ। ঠিক আছে, নেক্সট যেটা 1 এইচপি, এইচপির ডেফিনেশনটা কীভাবে দেওয়া হয় দেখো। 1 এইচপি মানে 550, মানে 550 ফিট/পাউন্ড/সেকেন্ড। তার মানেটা কি, তার মানে অভিকর্ষের বিরুদ্ধে একটা 550 পাউন্ড ওজনের কোনো বস্তুকে 1 ফুট উপরে তুলতে 1 সেকেন্ডে যে ক্ষমতার প্রয়োজন হয় তাকে 1 এইচপি বলে। দেখো আবার বলছি, বৈদ্যুতিক মোটর প্রভৃতির ক্ষমতায় কিন্তু এই হর্স পাওয়ারে করে প্রকাশ করা হয়, হর্স পাওয়ারে, মানে এই এইচপিতে। তার মানে ডেফিনেশনটা দেখো কি না, কোনো যন্ত্র বা কোনো বস্তু সংস্থা বা ব্যক্তি সংস্থা 550 পাউন্ড, ঠিক আছে, কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে, অভিকর্ষী একক যেহেতু এটা ফুট/পাউন্ড/সেকেন্ড, এইটা সেহেতু অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 ফিট তুলতে পারলে তার ক্ষমতাকে আমরা বলবো 1 এইচপি। 1 সেকেন্ডে 1 ফিট, তাই তো, এই যে সেকেন্ড এখানে ফিট, তার মানে 500 ফিট/পাউন্ড/সেকেন্ড আছে। এবারে এইটাকে আমরা আর্ক জুল এই সমস্ততে কনভার্ট করব কিভাবে দেখো। ফার্স্ট আমাদের যেটা আছে ফিট, 1 ফিট মানে 30.48 সেন্টিমিটার, আর এটা দেখো 1 পাউন্ড মানে 453.6 গ্রাম, আর সেকেন্ড যেমন আছে তেমনিই আছে, এটা সেকেন্ড। ঠিক আছে, সো 550 ইন্টু এটা, এবং এই যে এখানে আছে সেন্টিমিটার ইন্টু গ্রাম, দেখো গ্রাম সেন্টিমিটার, এটা একটা অভিকর্ষীয় একক, কিন্তু এটা কার্যের অভিকর্ষীয় একক। এটাকে আমরা যদি অভিকর্ষীয় ত্বরণ জি দিয়ে গুণ করে দিই, মানে 980 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কিন্তু আর্গ হয়ে যাবে, বোঝা যাচ্ছে, গ্রাম সেন্টিমিটার। তার মানে দেখো তাই করেছি, এখানে সেন্টিমিটার, এখানে গ্রাম, এটাকে আমরা 980 দিয়ে গুণ করেছি, মানে অভিকর্ষজ ত্বরণ সিজিএসে, সেটা দিয়ে গুণ করতে এসে গেছে আর্গ। আর্গ/সেকেন্ডটাই হচ্ছে কি আমাদের সিজিএস একক। ঠিক আছে, তার মানে এইটা, তার মানে 1 এইচপি সমান 746 ইন্টু 10⁻⁷ আর্গ/সেকেন্ড। তার মানে দেখো এটা আর্গ/সেকেন্ড হয়ে গেল। এখানে বলছে একটা কনভার্সন আমাদের করা দরকার, এখানটা কি বলেছে দেখো, 1 এইচপি সমান 746 ওয়াট। তার মানে এটাকে 10⁻⁷ দিয়ে ভাগ করা হয়ে গেছে, ভালো করে দেখো। তার মানে এটাকে 10⁻⁷ দিয়ে ভাগ করলেই আমরা ওয়াটে পৌঁছে যাচ্ছি, মানে জুল/সেকেন্ডে। তাহলে আর্গের সাথে জুলের যে রিলেশান সেটা আমাকে আগে দেখতে হবে। দেখো আমরা আগে করেছি, এখানে চলে এসো, এখানে এই দেখো 1 জুল মানে 10⁻⁷ আর্গ, তার মানে 1 আর্গ মানে কত, 1/10⁻⁷ জুল। তার মানে 10⁻⁷ দিয়ে ভাগ করে দেবো, আর্গটাকে 10⁻⁷ দিয়ে ভাগ করলে জুল আসছে। দেখো এখানে আর্গটাকে 10⁻⁷ দিয়ে ভাগ করে দিয়েছে, এটাকে 10⁻⁷ দিয়ে ভাগ করতে এইটার সাথে এটা ক্যান্সেল আউট হয়েছে, তার মানে জুল/সেকেন্ড হয়ে গেছে, সেটাই ওয়াট। আর এটাকে যদি আমরা 10⁻³ দিয়ে ডিভাইড করি, মানে 3টে শূন্য সরে যাচ্ছে এখান থেকে, 1 2 3, তার মানে 0.746 কিলোওয়াট। অ্যানাদার মেথড কি বলেছে দেখো, অ্যানাদার মেথডটা অনেকটা ইজি, একই লেখা আছে ফার্স্ট লাইনটা। নেক্সট লাইনে কি করেছে দেখো, ফার্স্ট এই ফুট/পাউন্ড যেটা, এটাকে ফার্স্ট আমরা ফুট/পাউন্ডাল করে নিয়েছি, মানে ফোর্সটাকে চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে, প্রথমে ফুট/পাউন্ডাল করে নিয়েছি, তাহলে ফুট/পাউন্ডালটাকে মানে আমরা যদি জি দিয়ে গুণ করি এটা ফুট/পাউন্ডাল হয়ে যায়। তারপরে কি করেছি না, ফুটটাকে সেন্টিমিটারে নিয়ে এসেছি, 30.48 সেন্টিমিটার, এবং নেক্সট যেটা করেছি সেটা হচ্ছে পাউন্ডালটাকে আমরা ডাইনে কনভার্ট করেছি। দেখো পাউন্ডালটাকে ডাইনে কনভার্ট করলে এইটা দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, আগেরটাতেই দেখেছি আমরা, আগেরটাতে যখন ট্রান্সফরমেশান করছিলাম।
তার মানে দেখো ডাইন পার সেকেন্ড হয়ে গেল এই জায়গাটা, তার মানে সেন্টিমিটার ডাইন সেকেন্ড। ঠিক আছে, এটা মাল্টিপ্লাই করো, দেখো এইটা হচ্ছে যে আসছে আর্গ পার সেকেন্ড। ডাইন ইন্টু সেন্টিমিটার দ্যাট ইজ ইকুয়াল টু আর্গ, আর পার সেকেন্ড সেটা হয়ে গেল কী হলো আর্গ পার সেকেন্ড, সেটাকে যদি 10⁻7 দিয়ে ডিভাইড করি সেটা হয়ে যাবে জুল পার সেকেন্ড বা ওয়াট। ওকে বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আছো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নতুন ভিডিও আমাদের রেগুলার আসে, তোমরা সাথে থেকো। এবং তোমাদের যা কমেন্ট আছে বা জিজ্ঞাসা আছে, কোনো প্রবলেম যদি থেকে গিয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সলভ করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি, ততক্ষণ তোমরা ভিডিওটা ফলো করতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।